শুরু করছি আমি তো ভালোবাসি তোকে উপন্যাস। লিখেছেন সালমা চৌধুরী। পর্ব ৫৩। পর্ব ৫৩-এর শেষাংশ। আলী আহমেদ খান আজ ফজরের নামাজ পড়ে বাসায় এসে পড়েছেন। সোফায় হেলান দিয়ে চুপচাপ বসে আছেন। সচরাচর নামাজ শেষে ঘণ্টাখানেক হাঁটাহাঁটি করে তারপর বাসায় ফেরেন। তবে আজ শরীর খারাপ লাগছিল বলে হাঁটতে যাননি। আবির বাসায় ফিরে আব্বুর সাথে একটু কথা বলে নিজের রুমে চলে গেছে। আবিরের পা মোটামুটি ঠিক হলেও শরীর এখনও বেশ দুর্বল। এজন্য আলী আহমেদ খান আবিরকে অফিসে যেতে দেন না। বাসায় থেকে যতটা সম্ভব কাজ করে, বাকি সব কাজ ইকবাল খানই সামলান। ইদানিং আবিরের ঘুম ভাঙার পরপরই মেঘের যত্ন শুরু হয়। পা ঠিক হওয়ার পর থেকে আবির নামাজ পড়তে মসজিদে যায়। নামাজ থেকে ফিরতেই টেবিলের উপর কফি, সাথে ইউনিক কিছু নাস্তা সাজানো থাকে। মেঘ তাহাজ্জুদের নামাজ শেষ করেই রান্না করতে যায়। আবির আর নিজের জন্য অল্প স্বল্প নাস্তা রেডি করে নিজের রুমে লুকিয়ে রাখে। আবিরের নামাজে গেলে চুপি চুপি আবিরের রুমে নাস্তা রেখে নিজের রুমে চলে আসে। আবির সব বুঝতে পেরেও মেঘকে কিছু বলে না। অবশ্য কিছু বলতেও ইচ্ছে করে না। আবির তার কাদম্বিনীর অতিরিক্ত যত্নে দিনকে দিন মেঘের প্রতি এতটাই আসক্ত হয়ে পড়েছে যা কোনোভাবেই কাটাতে পারছে না। নিজের প্রতি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে। আবির অ্যাক্সিডেন্ট করার পর থেকে আবিরের প্রতি মেঘের দায়িত্ববোধ কয়েক গুণ বেড়ে গেছে। সেই সাথে বুদ্ধিও বেড়েছে। এখন আর আগের মতো বাসার মানুষদের সামনে পাগলামি করে না। আবির কিছু বললে একবারেই মেনে নেয়, মুখের উপর প্রশ্নও করে না। আবির প্রতিদিনের মতো আজও রুমে এসে টেবিলে নাস্তা দেখে নিঃশব্দে হাসল। নাস্তা শেষ করে আবারও ঘুমিয়ে পড়ল। মেঘর নিজের রুমে নাস্তা করে পড়তে বসেছে। নিচে আলী আহমেদ খান সোফায় চোখ বন্ধ করে বসে আছেন। মালিহা খান কয়েকবার জিজ্ঞেস করেছেন কোনো সমস্যা কিনা, কিন্তু উনি কিছুই বলেননি। অনেকক্ষণ পর ইকবাল খান বাজার নিয়ে বাসায় ফিরেছেন। ভাইজানকে মনমরা হয়ে সোফায় এভাবে বসে থাকতে দেখে ইকবাল খানও সোফায় গিয়ে বসলেন। শান্ত স্বরে শুধালেন, ভাইজান, তুমি কি কোনো বিষয় নিয়ে চিন্তিত? না, তেমন কিছু না। মনে হচ্ছে কোনো কিছু নিয়ে টেনশনে আছো। আমায় বলো। কি বলবো বল। আবিরের ছন্নছাড়া আচরণগুলো আমাকে খুব ভাবাচ্ছে। নিজের মতো ব্যবসা করতে চাইছিল, সেখানে আমি জোর করে ওকে আমাদের ব্যবসায় জড়িয়েছি। আদতে ওর মনে কি চলছে তাও বুঝতে পারছি না। ভেবেছিলাম ওকে বিয়ে করাতে পারলে দুশ্চিন্তাটা অনেকটা কমে যাবে, কিন্তু ও বিয়ে করবে না বলে দিল। একমাত্র ছেলে, এত বছর দূরে ছিল, বাসায় ফেরার পর যেন দূরত্ব আরও বেড়ে গেছে। আবিরকে কিছু বলতেও পারি না, বলার আগেই ওর মা কান্নাকাটি শুরু করে দেয়। ইকবাল খান মলিন হেসে বললেন, ভাইজান, তুমি শুধু শুধু টেনশন করছো। দরকার হলে আমি আবিরের সাথে কথা বলবো। আপাতত কিছু বলার প্রয়োজন নেই। কিছুদিন আবিরকে ওর মতো করেই থাকতে দে, দেখ ওর মতিগতি বদলায় কিনা। ইকবাল খান মাথা নিচু করে কিছুক্ষণ বসে রইলেন। দুই ভাইয়ের মুখে কোনো কথা নেই। ইকবাল খান গলা খেকিয়ে হঠাৎ উঠে বললেন, ভাইজান, একটা কথা জিজ্ঞেস করি? হ্যাঁ, বল। আফাকে কি তুমি সত্যি মন থেকে মেনে নিয়েছো, নাকি মনের ভেতরে এখনো ক্ষোভ রয়েই গেছে? মন থেকে না মানলে আমার বাড়িতে ঢোকার অনুমতি কোনোদিনই দিতাম না, এটা মাথায় রাখিস। কিন্তু কি? মাত্র দুদিনের সাক্ষাতে আপুদের বাসায় দাওয়াত দিলে, এত সহজে সবটা মানিয়ে নিলে, বিষয়টা সত্যি অবাক করেছে আমার। আলী আহমেদ খান অনুচ্চ হেসে বললেন, তোদের চোখে বিষয়টা দুদিনের ঘটনা হলেও আমার কাছে এটা প্রায় ৮-১০ বছর যাবৎ চলমান একটা ঘটনা। মানে, মাহমুদার বিয়ের পর থেকে ১৫-২০ বছরের মতো আমি ওর নামটা সহ্যও করতে পারিনি। কত রাত ওদের উপর রাগ করে না খেয়ে ঘুমিয়েছি, তার হিসেব নেই।
আগে প্রতি বছর ঈদে বা অন্যান্য সময় বেড়ানোর জন্য প্রায়ই গ্রামে যেতাম, কিন্তু ওই ঘটনার পর থেকে গ্রামে গেলে আমার পরিবারের নামে আজেবাজে কথা শুনতে হতো। তার জন্য বাধ্য হয়ে গ্রামের সাথে যোগাযোগ পুরোপুরি বন্ধ করে দিয়েছিলাম। নিজের সাজানো সংসারকে বাঁচাতে বাধ্য হয়ে সব ছেড়েছিলাম। এমনকি ঈদেও বাড়িতে পা দেইনি। সময় আর বয়সের সাথে সাথে অনেক কিছু বদলাতে শুরু করে, কিন্তু আমি আমার নীতি থেকে সরতে পারিনি। হঠাৎ একদিন একটা অপরিচিত নাম্বার থেকে কল আসে। কথা বলে জানতে পারি সে আমাদের গ্রামের মেম্বারের ছোট ভাই মাইদুল। পড়াশোনা শেষে যশোরে চাকরির পোস্টিং হওয়ায় সেখানে যায়। ওইখানে মাহমুদাদের দেখে আমার ফোন নাম্বার সংগ্রহ করে সে আমায় ফোন দিয়ে জানিয়েছে। আমি সেদিন আমার আবেগকে নিয়ন্ত্রণ করতে পারিনি। ওর নামটা শুনে মুখের উপর কল কাটতে পারিনি। বোনের প্রতি দুর্বলতায় মাইদুলের বলা সব কথাই শুনেছিলাম। তারপর থেকে মাইদুল মাঝে মধ্যে কল দিয়ে মাহমুদাদের খোঁজ খবর জানাতো। কখনো কখনো আমিও কল দিতাম। ওদের ঢাকা আসার খবরও আমি আগেই পেয়েছিলাম। এমনকি আমি মাহমুদা আর ওর মেয়ে আইরিনকে আমি আগেও 2-3 বার দেখেছি। এতদিন আমাদের কিছু জানাওনি কেন? কিভাবে জানাতাম, আর কী বা জানাতাম? তুমি আপাকে সত্যি মাফ করেছ? যেদিন শুনেছিলাম ওর হাজব্যান্ড হার্ট অ্যাটাক করেছে সেই দিনই আমি ওদের মাফ করে দিয়েছিলাম, কিন্তু নিজের নীতি থেকে নড়তে পারিনি। মনের উপর যে শক্ত আবরণটা পড়েছিল সেটাকে সরাতে পারিনি। নিজের জেদ আর আক্রোশে নিজেই বন্দী হয়েছিলাম। তারপর হঠাৎ যখন মাহমুদা আর জান্নাতকে দেখলাম, আর মাহমুদা আমার ভাইজান বলে ডাকলো, ওর ডাকে সেদিন মনে হয়েছিল আমার বুকের উপর থেকে 18 বছর যাবৎ জমা বিশাল আকৃতির পাথরটা যেন মুহূর্তেই বিলুপ্ত হয়ে গেছে। ইচ্ছে হয়েছিল ছোটবেলার মতোই সব ভুলে বোনকে কাছে টেনে নিতে, কিন্তু আমি পারিনি। আমার মন সায় দিলেও আমার হাত পা তাতে সায় দেয়নি। তারপর থেকে তোর ভাবি আর আবির, মোজাম্মেল আমাকে অনেক বুঝিয়েছে, তাই সব কিছু ভুলে ওদের ডাকার সিদ্ধান্ত নিয়েছি। বাঁচবো আর কতদিন? রক্তের সম্পর্ক ছিন্ন করে মরেও শান্তি পেতাম না। ইকবাল খান নিস্তব্ধ হয়ে বসে আছেন। কিছু বলার ভাষা নেই ওনার। বোনের প্রতি বড় 2 ভাইয়ের মতো ইকবাল খানের ভালোবাসাও প্রবল ছিল। মাহমুদা খান আর ইকবাল খান মোটামুটি সমবয়সী ছিল বিধায় দুজনের সম্পর্কটাও বেশ মজবুত ছিল। মাহমুদা খানের ছায়ায় বড় হওয়া ইকবাল খান হঠাৎ বোনকে হারিয়ে এলোমেলো হয়ে উঠেছিলেন। তার পরপর মাকে হারিয়েছিলেন। সব মিলে ইকবাল খানের জীবনটা বদলে গেলে অনেকটা ছন্নছাড়াই ছিল। এরপর থেকে বড় 2 ভাইয়ের শাসনেই বড় হয়েছেন। ভাইদের কথা মতো ব্যবসার কাজে রাজশাহী থাকতে শুরু করেন, আর সেখানে থাকা বাসার মালিকের মেয়ের সাথে সুসম্পর্ক গড়ে ওঠে, যার পরিণতি হয়েছিল কোনোদিন রাজশাহী বিভাগে পা রাখতে না পারা। সংসারের মায়াজালে আটকে গিয়ে রাজশাহীর রমণীকে ভুলতে পারলেও বোনের প্রতি দুর্বলতা কাটাতে পারেনি। ঢুকরে কেঁদেছেন বহু রাত। সকালে খাবার খেয়ে 3 ভাই অফিসে চলে গেছেন। মোজাম্মেল খান আবিরকে অফিসে যেতে বলেছিলেন, কিন্তু আবির আজ ইচ্ছে করে অফিসে যায়নি। আবির রুমে না থাকলে মেঘ আবিরের সব জিনিসপত্র ঘাঁটাঘাঁটি করতে পারে, সেই ভেবেই আবির কোথাও যায়নি। প্রায় 11:30 নাগাদ মেঘ আবিরের রুমে এসেছে। আবির রংসহ প্রয়োজনীয় সব সরঞ্জাম আগেই আনিয়ে রেখেছিল। মেঘ মিষ্টি কণ্ঠে শুধালো, এখন আর্ট করব? তোর যখন ইচ্ছে করতে পারিস, আমার কোনো সমস্যা নেই। আমার পছন্দের ডিজাইন এঁকে দিব? অবশ্যই। মেঘ নেট থেকে দেখে কয়েকটা সুন্দর ডিজাইন আগে বের করে রেখেছিল, সেগুলোর একটাই এখন করছে। মেঘের পরনে সুতি কাপড়ের 3 পিস, গলার ওড়নাটা 2 প্যাচ দিয়ে সামনের দিকে রেখেছে। ঘন কালো লম্বা চুলগুলো আজ আগে থেকেই সামলে এসেছে। চুলগুলো পেঁচিয়ে কাঁকড়া দিয়ে আটকে নিয়েছে। মেঘের ঘাড় উন্মুক্ত, ছোট ছোট চুলগুলো ঘাড়ে পড়ে আছে।
আবির ল্যাপটপে কাজ করছে আর মাঝে মাঝে মেঘের দিকে তাকাচ্ছে। মেঘ সরাসরি না দেখলেও আবিরের নজর সে ঠিকই বুঝতে পারছে। অস্বস্তিতে বুকের ভেতর ধুকপুক শুরু করেছে। নাকের ডগায়, কপালে, থুতনির উপরে ঘাম জমে একাকার অবস্থা হয়ে গেছে। হঠাৎ আবিরের ফোনে কল বেজে উঠল। আবির যথারীতি ফোন কানে দিয়ে বেরিয়ে গেছে। আবির বের হতেই মেঘ স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। আবির রুমে নেই দেখে মেঘ কাজের প্রতি গতি বাড়াচ্ছে। তাড়াতাড়ি ডিজাইন শেষ করে পালাতে পারলেই বাঁচে। আচমকা মেঘ দরজায় দাঁড়িয়ে কাশতে শুরু করলো। মেঘ বুঝতে পেরেও পেছনের দিকে তাকালো না। মিম রুমে না ঢুকে দরজায় দাঁড়িয়ে কেসেই যাচ্ছে। মুহূর্তেই মেঘের চোয়াল শক্ত হয়ে গেছে। মিমের দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে হুঙ্কার দিল, আজকে আমায় জ্বালালে তোর খবর আছে। মেঘের ধমক খেয়ে মিমের ঠোঁট ভেঙে আসছে। মিম ব্যগ্র কণ্ঠে বলল, সরি আপু, আমি তোমাকে জ্বালাতে আসিনি, শুধু দেখতে এসেছিলাম কোন ডিজাইনটা করছো। মেঘ শীতল কণ্ঠে বলল, ভেতরে এসে দেখে যা কোনটা করছি। সঙ্গে সঙ্গে মিমের মুখে হাসি ফুটল। ছুটে গেল রুমের ভেতরে। মিমের উত্তেজনা দেখে মেঘ গম্ভীর কণ্ঠে বলল, দেখিস রুমের কোনো জিনিস নষ্ট করিস না যেন। মিম সম্পূর্ণ রুমে চোখ বিলিয়ে আমোদে কণ্ঠে বলল, ওমা, এখন থেকেই ভাইয়া রুমের দায়িত্ব নিয়েছো? মেঘ মুচকি হেসে বলল, আমি দায়িত্ব নেব না তো কে নেবে? মিম হেসে বলল, আমিও সেটাই বলি, মণিমুক্তা তো আর দায়িত্ব নিতে পারবে না। মেঘ কপাল কুঁচকে ভারী কণ্ঠে শুধালো, মণিমুক্তাকে। মিমা হাসতে হাসতে বিছানার পাশে বসে পড়েছে। মিমের হাসি দেখে মেঘের চোখ আরো শুরু হয়ে গেছে। কপালে কয়েক স্তর ভাঁজ ফেলে তাকিয়ে আছে। মিম ঠোঁটে হাসি রেখে বলল, ধরো তোমার। মেঘ চেঁচিয়ে উঠে বলল, মিম। মিম দৌড়ে রুম থেকে বেরিয়ে গেছে। মেঘ রাগে কিছুক্ষণ দরজার দিকে তাকিয়ে থেকে পুনরায় কাজে মনোযোগ দিল। কিছুক্ষণ পর মিম আবার এসেছে। বিছানার পাশে দাঁড়িয়ে মোলায়েম কণ্ঠে ডাকলো, আপু, আবার কি হয়েছে? তোমাকে দেখতে এসেছি। কেন, আমার কি রূপ বের হয়েছে? তোমার এই রূপের আগুনে ভাইয়া এমনিতেই পাগল হয়ে গেছে। এর চেয়ে বেশি রূপ বের হলে তাহলে ভাইয়া আর সহ্য করতে পারবে না। মিম, তোর মুখটা বন্ধ রাখবি। উনি যদি এসব কথা শুনতে পায়, তোকে আর আমাকে দুটোকেই আধমরা করে ফেলবে। তোমার উনি নিচে বসে বসে প্রেম করতেছে, এখন আসবে না। কার সাথে প্রেম করে? হবে তোমার চেয়েও সুন্দরী কেউ। মেঘ রাগে গজগজ করতে বলল, তুই যাবি এখান থেকে? মিম বিড়বিড় করতে করতে রুম থেকে বেরিয়ে গেছে। মৃদু বাতাসে মেঘের সামনের দিকে ছোট চুলগুলো এলোমেলো হয়ে গেছে। চোখ মুখে ঝাপটা পড়ছে। মেঘের দুহাতে রং ভরে আছে, তাই ঠিক করতে পারছে না। মিমের সাথে কথা বলতে বলতে মেঘের হাতের কবজি দিয়ে চুলগুলো ঠিক করার চেষ্টা করছে, কিন্তু পারছে না। বাধ্য হয়ে পুনরায় ডাকলো, মিম। ততক্ষণে মিম বেরিয়ে গেছে। ব্যালকনিতে আবিরকে আসতে দেখে মিম দ্রুত পায়ে পাশ কাটিয়ে চলে গেছে। মেঘ উচ্চস্বরে মিমকে ডাকছে। মেঘ যে দেয়াল ডিজাইন করেছে সেটা থেকে দরজা সম্পূর্ণ বিপরীতে অবস্থিত। রুমে হঠাৎ কারো অস্তিত্ব বুঝতে পেরে মেঘ বলিষ্ঠ কণ্ঠে বলল, এতক্ষণ ধরে ডাকছি, আসছিলি না কেন? আমার চুলগুলো ঠিক করে দিয়ে যা। আবির বিছানার উপরে ফোন রেখে মেঘের কাছে এগিয়ে গেল। মেঘের কাছাকাছি এসে স্বাভাবিক কণ্ঠে বলল, এদিকে ঘুর। আবিরের কণ্ঠ শুনে মেঘ চমকে উঠে পেছনে ঘুরল। মেঘ পেছনে ঘুরতেই আবিরের ঘনিষ্ঠতা অনুভব করল। আবির ঠিক মেঘের সম্মুখে দাঁড়ানো, মাঝখানে কেবল কয়েক ইঞ্চির গ্যাপ। আবিরের গা থেকে আসা তীব্র গন্ধে মেঘের মাতাল হওয়ার অবস্থা। শ্বাসরুদ্ধকর পরিস্থিতি সামলাতে মেঘ ঢোক গিলে উষ্ণ কণ্ঠে বলল, সরি, আমি ভেবেছিলাম মিম এসেছে। আবির নিঃশব্দ দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করল, কেন, আমি ঠিক করে দিতে পারি না? মেঘের হৃদস্পন্দন কয়েক গুণ বেড়ে গেছে। বুকের ভেতর তোলপাড় শুরু হয়ে গেছে। মস্তিষ্কে নিউরনের অনুরণন হচ্ছে। শ্বাসনালীতে তুফান, গলা শুকিয়ে কাঠ। উত্তর দেওয়ার মতো অবস্থা নেই। জানালা দিয়ে আসা আনম্রপবনে মেঘের ছোট বড় চুলগুলো দুলল বাতাসে। দু একটা চুল চোখে লাগতেই মেঘ চোখ বন্ধ করে ফেলল।
চোখ বন্ধ রেখেই মেঘ চুল সরানোর জন্য রঙে রাঙানো হাত তুলল। আবির সহসা মেঘের হাতের কবজি ধরে থামিয়ে দিল। আবিরের স্পর্শে মেঘ আবারও চমকে ওঠে। মেঘ হতভম্ব হয়ে তাকালো। কয়েক মুহূর্ত নিগ্রহ দৃষ্টিতে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল। মেঘের এক হাত আবিরের হাতে বন্দি। বাতাসের হাত থেকে চোখকে বাঁচাতে মেঘ এবার অন্য হাত তুলতে নিল। মেঘের আগে আবিরই নিজের অন্য হাত দিয়ে মেঘের কপালে 2 আঙুল ছুঁয়ে কপাল থেকে চুল সরিয়ে কানে গুঁজে দিতে লাগলো। আবিরের অনমনীয় হাতের স্পর্শে মেঘের ভেতরটা ছটফট করছে। আবেশে মেঘের 2 চোখ বন্ধ হয়ে গেছে। আবির খুব যত্ন সহকারে 2-3 বারে চুল সরানোর চেষ্টা করল। মেঘ নিজেকে সামলে আচমকা চোখ মেলল। নিজের মনের বিরুদ্ধে সর্বোচ্চ শক্তি দিয়ে উচ্চস্বরে বলল, ছাড়ুন আমায়। আবির গম্ভীর কণ্ঠে বলল, ছাড়তেই যখন বলবি তবে এত আকৃষ্ট করিস কেন আমায়? আবিরের কথা শুনে মেঘ বিপুল চোখে তাকালো। আবিরের বিশ্রান্ত চাহনিতে মেঘের অনুভূতির আকাশ জুড়ে প্রজাপতিরা ডানা মেলে উড়তে শুরু করেছে। মেঘের আদলে লেপ্টে আছে প্রমত্ততা, মনে অনুরাগের সুর বাজছে। মেঘের বয়ঃসন্ধির প্রথম প্রেম আবির, সেই আবির্ভাবের ঘনিষ্ঠতা উন্মাদ করে তুলছে মেঘকে। আবিরের বলিষ্ঠ ব্যক্তিত্ব বহুদিন আগেই মেঘের মনকে দুর্বল করেছিল। আবির্ভাব নামক অসুখ বাসা বেঁধেছিল ছোট্ট মেঘের মনে, যে অসুখ সরানোর ওষুধ আজও আবিষ্কৃত হয়নি। আবির নীরের দৃষ্টিতে মেঘকে দেখেই যাচ্ছে। মেঘও বৃহৎ আঁখিতে তাকিয়ে আছে আবিরের চোখের দিকে। কারো মুখে কোনো শব্দ নেই। মেঘ ঘোরের মধ্যে থেকেই অকস্মাৎ পেছনে চলে যাচ্ছে। 2 থেকে 3 কদম পেছোতেই আবিরের হাতে থাকা মেঘের হাতটা টান পড়ে। অমনি আবিরের মনোযোগে বিঘ্ন ঘটে। দেয়াল ভর্তি ভেজা রং। মেঘ বেখেয়ালিভাবে পেছাচ্ছে দেখে আবির মেঘের হাতের কবজি ধরে টান দিতে মেঘের ছোট্ট দেহ আবিরের পেট আর বুকের মাঝামাঝি অবস্থানে ধাক্কা লাগে। আচমকা আক্রমণে মেঘের গা কেঁপে উঠল। মেঘের দৃষ্টি আবিরের বুকের দিকে। আবির দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে তপ্ত স্বরে বলল, কারো প্রণয়ের পরিণীতা হতে চাইলে তার অনুষঙ্গের নিগূঢ়তা সহ্য করার প্রবলতা থাকতে হবে। অনারম্ভে কাঙ্ক্ষিত অভিলাষ অপূর্ণ থেকে যাবে। মেঘ কোনোভাবেই ধাতস্থ হতে পারছে না। হতবিলম্বে মেঘের মুখ ফ্যাকাশে হয়ে গেছে। মেঘের মনে একটা প্রশ্ন আচমকা আঘাত হানল। ওই দিন রাতে কি আবির ভাই সজাগ ছিল? তবে কি আমার সব কথা শুনে ফেলেছেন? লজ্জায় মেঘের চিবুক নেমে গেছে। আহত দৃষ্টিতে তাকিয়ে আছে আবিরের হাতে বন্দি নিজের হাতটার দিকে। নিজেকে বাঁচানোর আর কোনো উপায় নেই। দিশেহারা হয়ে আবিরের কাছ থেকে কিছুটা পিছিয়ে আসলো। আচমকা আবির মেঘের হাত ছেড়ে তড়িৎ বেগে মেঘের কোমল অনির্য কোমর আঁকড়ে ধরল। অমনি মেঘের মেরুদণ্ড সোজা হয়ে গেছে। আবির একটানে মেঘকে নিজের সঙ্গে মিশিয়ে ফেলল। মেঘ প্রখর নেত্রে তাকালো আবিরের দিকে। চোখ দুটো রসগোল্লার মতো বড় হয়ে গেছে। নিঃশ্বাস গলায় আটকে গেছে। আবিরের সম্মোহনী দৃষ্টিতে মেঘের মন তুষারের ন্যায় জমে গেছে। প্রত্যাশিত ব্যক্তির অপ্রত্যাশিত স্পর্শ ভেঙে চুরে দিচ্ছে মেঘের পিঞ্জরের আবদ্ধ হৃৎপিণ্ডকে। দীর্ঘ সময় পর মেঘ সর্বশক্তি দিয়ে নিজের ভেতরে আবদ্ধ নিঃশ্বাসটা ছাড়ল। মেঘের ধারালো চাহনির নিকট আবির আজ বারংবার ধৃত হচ্ছে, তবুও মেঘের স্নিগ্ধ দৃষ্টতা থেকে নজর সরাতে ব্যর্থ হচ্ছে। মেঘের শরীর মাত্রাতিরিক্ত ঘামতে শুরু করেছে। মুহূর্তেই সুতি জামা ভিজে গায়ের সঙ্গে লেপ্টে গেছে। মেঘের শরীরের তীব্র কম্পনে আবিরের হাতও কাঁপছে। ঘামের কারণে জামার উপর দিয়েই আবিরের হাতের 5 আঙ্গুল ভিজে গেছে। মেঘ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। আবির গভীর দৃষ্টিতে মেঘকে দেখছে আর ঠোঁট চেপে হাসছে। মেঘ ভুলে গেছে হাত ভর্তি রঙের কথা। মুখের ঘাম মুছতে হাত তুলতেই আবির অন্য হাত দিতে মেঘের হাত স্পর্শ করল। মেঘের হাতে হাত লেগে থাকা ঘন
ঘন রঙে আবিরের হাত ভরে গেছে। মেঘের দৃষ্টি সেদিকে পড়তেই তাড়াতাড়ি হাত সরাতে চাইল। ততক্ষণে আবিরের 5 আঙ্গুলে মেঘের আঙুলগুলো বন্দী হয়ে গেছে। মেঘ সুদীর্ঘ সময় নিয়ে শ্বাস ছেড়ে আর্তনাদ করে বলতে নিল, আমাকে আবির মেঘের হাত ছেড়ে 1 আঙুলে মেঘের ঠোঁট স্পর্শ করেছে। মেঘ সহসা নিশ্চুপ হয়ে গেছে। আবিরের আঙুলের রং মেঘের ঠোঁটের কোণে লেগে আছে। মৃদু বাতাসে মেঘের চুলগুলো হালকাভাবে উঠছে। মেঘের কম্পনে মেঘের সেদিকে খেয়াল নেই। আবির আলতো হাতে মেঘের চুলগুলো সরিয়ে দিচ্ছে। রঙের কারণে চুলগুলো একে একে রঙে আটকে গেছে। চুল সরাতে সরাতে আবিরের দৃষ্টি মেঘের গাল আটকালো। বাহির থেকে আসা আলোতে মেঘের গালটা অতিরিক্ত আদুরে দেখাচ্ছে। আবির নিজের মন আর হাত কোনোটাকেই নিয়ন্ত্রণ করতে পারছে না। না চাইতেও রঙে রঙিন হাতে মেঘের গাল ছুঁয়ে দিল। কয়েক মুহূর্ত গালে হাত রেখে ধীরে ধীরে হাত নামিয়ে গালের এক পাশের ঘাড় ছোঁয়ালো। ভয়ঙ্কর পরিস্থিতিতে মেঘ নিস্তর হয়ে গেছে। আবিরের কর্মকাণ্ডে মেঘের সব শক্তি বিলীন হয়ে গেছে। মেঘের গালে আবিরের 5 আঙ্গুলের ছাপ স্পষ্ট প্রতীয়মান হচ্ছে। আবির মেঘের ঘাড়ে হাত রেখে কিছুটা নিচু হয়ে অন্য পাশে মেঘের ঘাড়ের কাছে মুখ এগিয়ে নিল। আবিরের তপ্ত নিঃশ্বাস ছুঁয়ে দিচ্ছে মেঘের মসৃণ গিবা। মেঘ দাঁতে দাঁত চেপে চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে। আবিরের সুগভীর কণ্ঠস্বর ভেসে আসলো, এতটুকুতেই এই অবস্থা হলে কিভাবে কি হবে? আবিরের নিষাক্ত কণ্ঠে বলা কথা মেঘের কর্ণপাত হলো না। আবিরের স্পর্শ আর নিঃশ্বাসে মেঘ পাথর বনে গেছে। আবির আবেশিত কণ্ঠে পুনরায় বলল, ম্যাম, নিজেকে সামলান, আমি কিন্তু আমাতে নেই। কোনো অনিষ্ট হলে আমি একা কলুষিত হব না, আপনাকে নিয়েই হব। আবিরের কথা মেঘের কানে ঢুকছে কিনা কে জানে। মেঘ বরফের ন্যায় শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। আবির মেঘকে ছেড়ে কিছুটা দূরে সরে দাঁড়িয়েছে। মেঘ তখনও পূর্বের জায়গায় দাঁড়ানো। দেখে বোঝাই যাচ্ছে নিজের সেন্সে নেই। আচমকা মেঘ পিছোতে শুরু করে দেয়ালে আটকানো। পূর্বেই আবির এগিয়ে এসে মেঘের চুলের খোঁপার ঠিক পেছনের দেয়ালে এক হাত রাখল, যেন মেঘের চুলে রং না লাগে। অন্য হাতে দেয়াল ধরে নিজেকে আটকালো। মেঘ ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। হঠাৎ আতঙ্কিত কণ্ঠে বলল, আমি রুমে যাব। আবির মিটিমিটি এসে শুধালো, শরীর কি বেশি খারাপ লাগছে? মেঘ চিবুক নামিয়ে ধীর কণ্ঠে বলল, হ্যাঁ। আবির মনে মনে বিড়বিড় করল, কিছু করলামই না, এতেই নাজেহাল অবস্থা। কিছু করলে তো আপনাকে খুঁজেই পাওয়া যাবে না। এই আবার আপনি আবিরের প্রণয়িনী হতে চান? মেঘ শীতল কণ্ঠে বলল, সরুন, আমি চলে যাব, রং পরে করে দিব। আবির মৃদু স্বরে বলল, আপনার ইচ্ছা। আচমকা ব্যালকনি থেকে তানভীর ডাকল, ভাইয়া আসবো? মেঘ তানভীরের কণ্ঠ শুনে থতমত খেয়ে উঠল। গুটিসুটি মেরে দাঁড়িয়ে আছে, চোখে মুখে আতঙ্কের ছাপ। মেঘ উদ্বিগ্ন কণ্ঠে বলল, ভাইয়া আসছে, শুনুন প্লিজ। আবির ভ্রু কুঁচকে শক্ত কণ্ঠে বলল, তোর ভাইকে কি আমি ভয় পাই নাকি? আবির তানভীরকে উদ্দেশ্য করে উচ্চস্বরে বলল, না, ব্যস্ত আছি। তুমি যেগুলো আনতে বলেছিলে সেগুলো নিয়ে এসেছি। তোর কাছে রাখ, পরে দেখে নিয়ে আসবো। আমি আবার বেরিয়ে যাব। ফিরতে রাত হবে, তোমার রুমে রেখে যাই। আবির বিরক্তিভরা কণ্ঠে বলল, উফ, রেখে যা। মেঘ উপায় না পেয়ে আবিরের প্রশস্ত বুকে নিজেকে আড়াল করার চেষ্টা করল। ভয় চোখ বন্ধ করে রেখেছে। তানভীর বিছানায় কিছু কাগজ আর 2-3টা বক্স রাখতে রাখতে বলল, তোমার। বলতেই মেঘকে অল্প বিস্তর চুপ করে গেল। কপাল গুটিয়ে আবিরের দিকে তাকিয়ে তড়িঘড়ি করে কানে হাত দিয়ে বিড়বিড় করে সরি বলল। আবির চোখের ইশারা করতে তৎক্ষণাৎ নিজের মাথায় চাপড় মারতে মারতে বেরিয়ে যাচ্ছে। যেতে যেতে দরজাটাও চাপিয়ে রেখে গেছে। তানভীর নিজের কপাল চাপড়ে ব্যালকনিতে হাঁটছে আর বলছে,
ছি তানভীর ছি, তুই এত নির্লজ্জ কেন?